শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছো। ঘরে বসে ক্লাস করতে ভালো লাগছে তো? আশা করি ভালো লাগছে। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আসছি। আজকের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে পরমাণুর গঠন দেখেছি, পরমাণুর মধ্যে কি কি থাকে, তারা কিভাবে বিন্যস্ত থাকে সেটি আমরা দেখেছি। আজ আমরা দেখব এই পরমাণুর ভিতর ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে। তো চলো বন্ধুরা, একটি পরমাণুর গঠন সম্পর্কে আমাদের যে ধারণা আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা আজকে দেখব ইলেকট্রন কিভাবে তার চারদিকে ঘুরছে। তো প্রথমেই আসি, একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এর বাহিরে আমরা এটাকে বলি কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রন থাকে, সেটা একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কক্ষপথের চারদিকে ঘূর্ণায়মান থাকে। তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন বাহিরে ঘুরছে এটা হচ্ছে তার কক্ষপথ। এই জায়গাটা কিন্তু ফাঁকা। তো একটা নির্দিষ্ট কক্ষপথে সে ঘুরছে। এখন আরেকটা পরমাণু যদি আমরা দেখি, সেই পরমাণুতে যে নিউক্লিয়াস আছে তার বাহিরে একটি কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরবে। তাহলে ইলেকট্রনগুলো সবগুলো কি একই কক্ষপথে ঘুরবে, নাকি তাদের জন্য আরও কোনো পথ থাকবে যদি সংখ্যা বেশি হয়? দেখো, এক একটা নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, সেটা আমরা জানি। আর তার বাহিরে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে হচ্ছে ইলেকট্রন। এখন ইলেকট্রনের ধারণ ক্ষমতা কয়টা হবে সে এক একটা কক্ষপথে? এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে দুটো দেখতে পাচ্ছি। তাহলে কি প্রশ্ন জাগে মনে, আরও থাকবে? না। এখানে আরেকটা যদি কক্ষপথ হয়, যদি আরেকটা নিউক্লিয়াস আমরা আরেকটা পরমাণু নিউক্লিয়াস দেখলাম, এবার তার বাহিরে একটা কক্ষপথ দিলাম, এবার আরেকটা কক্ষপথ যদি দেই, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে দুটো দিলাম, তো এইখানে বাকিটা চলে যাবে। আর আরও যদি ইলেকট্রন থাকে সেগুলো কি এখানেই থাকবে নাকি এখানে যাবে? এটাই হচ্ছে প্রশ্ন। তো লক্ষ্য করো, হাইড্রোজেনের বেলায় একটি যেহেতু ইলেকট্রন, হাইড্রোজেনের বেলায় হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হাইড্রোজেনের একটা গঠন। এখন যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে এইভাবে একটি কক্ষপথে দুটো ইলেকট্রন আমরা দেখছি। আমরা জানি হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে হিলিয়ামের গঠন, যেখানে দুটো ইলেকট্রন বাহিরে ঘুরছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইলেকট্রন সংখ্যা 2-এর বেশি হয় তাহলে এই শেলে থাকবে নাকি এই শেলে যাবে? বন্ধুরা, এর জন্য একটি সহজ সমাধান আছে, একটা ছোট্ট সূত্র আছে। যদি এটা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই আমরা সেই ইলেকট্রনগুলোকে কোন শেলে কয়টা করে থাকবে সেটা বুঝতে পারবো। যেমন 2n²। লক্ষ্য করো, এখানে n যদি 1, 2, 3 এগুলো যদি শেল সংখ্যা হয়, অর্থাৎ কক্ষপথের সংখ্যা হয়, তাহলে এই কক্ষপথের সংখ্যার নাম্বার যদি এখানে বসিয়ে দেখো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ একটা শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। যেমন n যদি 1 হয়, n এর মান যদি আমি 1 বসাই, তাহলে 2 × 1², রেজাল্ট কত পাবো? 2। তাহলে একটা কক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। এখানে একটা ছিল হাইড্রোজেনের, সুতরাং একটাই থাকলো, আর একটা ফাঁকা। আর যদি এই দুটো ইলেকট্রন থাকে, যার সে এই প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতে পারবে এবং সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। অনুরূপভাবে আমরা যদি এই সূত্রের মধ্যে যদি আমরা n এর মান আমরা যদি 2 বসাই, 2²,
তাহলে কি হবে? শেল সংখ্যা এখানে 2, তো এখানে 2 স্কয়ার সমান কত হলো? 4, 4 আর এখানে 2, 4 দুগুণে 8, অর্থাৎ 8টি। অর্থাৎ এই দ্বিতীয় শেলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এখানে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 8টির ধারণ ক্ষমতা আছে। এখন যে মৌলের ইলেকট্রন সংখ্যা কম তার বেলায় কি হবে? তো 8-এর কম হলে সে এখানেই বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেলের সংখ্যা যদি আরও একটু বাড়াই, যদি n এর মান আমরা যদি এবার 3 ধরি, n এর মান যদি এবার 3 ধরি, তাহলে 3-এর স্কয়ার কত হয় বন্ধুরা? 3 3 9, 9 দুগুণে 18। তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা গঠন যদি আমরা আঁকি, এটা নিউক্লিয়াস, তার বাহিরের শেলে 2টো থাকবে, এর পরের শেলে 8টি থাকবে, এর পরের শেলে থাকবে 18টি। এইভাবে শেল সংখ্যা যত বাড়বে সর্বোচ্চ ধারণ ক্ষমতা তাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা এইভাবে যাচ্ছে। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে একটা শেলে যদি প্রথম শেলে 2টো থাকে, পরের শেলে যদি 8টার কম থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলো 2-এর বেশি হলেই সে যাবে কোথায়? দ্বিতীয় শেলে। চমৎকার। এইভাবে আমরা শেল সংখ্যার সাথে ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে। তো চলো এবার আমরা সোডিয়ামের একটি গঠন দেখে নিই। আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা কি বুঝতে পারি? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। এবার বন্ধুরা এই 11টি ইলেকট্রনকে আমি কিভাবে বিন্যস্ত করব? তো আমরা দেখি যে 11টা ইলেকট্রন সংখ্যা বসানোর জন্য আমার শেল কয়টার প্রয়োজন। তো প্রথমত আমি দেখি এখানে 2টো ইলেকট্রন আছে, এর সর্বোচ্চ ক্ষমতা 2টো। এর পরের কক্ষপথ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 8টি। তাহলে এখানে আমি যদি 8টি বসাই, 1 2 3 4 5 6 7 8, তাহলে লক্ষ্য করি এখানে 8 আর 2 কত হলো? 10। এবার আমার ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে এই 11টা ইলেকট্রন সংখ্যার জন্য আমার কি প্রয়োজন? এই 11টা ইলেকট্রন সংখ্যাকে বসানোর জন্য আমাকে আরেকটা শেলের ব্যবস্থা করতে হবে। দেখি এবার এই শেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল কত? 18। কিন্তু আমি এখানে যদি একটা ইলেকট্রন দেই, তাহলে আমার কয়টা হয়ে গেল? 2, এখানে 8, 8 আর 2 10, আর এখানে 1, 11 হয়ে গেল। তাহলে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে তো আমাদের এই চিত্রের মাধ্যমে ভালো করে বোঝা যাচ্ছে। এভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা কয়টা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি জানতে পারি, তার ইলেকট্রন সংখ্যা আমরা জানতে পারি। সেই ইলেকট্রন সংখ্যাগুলোকে আমরা এইভাবে শেলে বসাতে পারছি, অর্থাৎ তার গঠনটা হচ্ছে এরকম। তাহলে আমরা আজকে কি শিখলাম এখান থেকে? যে 2n², এখানে যদি আমি কক্ষপথের নাম্বারটাকে যদি আমি ইন্ডিকেট করি, তাহলে এই কক্ষপথের নাম্বারকে আমি এইখানে বসিয়ে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা আমরা বের করতে পারছি। সে অনুযায়ী প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যার বিন্যাস আমরা এখানে সংখ্যা দিয়ে আমরা বিন্যাসটা করতে পারছি। এইভাবে একটা ছবি আমরা আঁকতে পারছি। বন্ধুরা আমরা আরেকটি মৌলের গঠন দেখি। মনে করি সোডিয়ামের পরিবর্তে আমরা এবার যদি অক্সিজেন দেখি, সোডিয়ামের পরিবর্তে আমরা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এবার লক্ষ্য করো বন্ধুরা,
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, এর ইলেকট্রন সংখ্যা কত তাহলে? ইলেকট্রন সংখ্যাও হবে 8। এবার ইলেকট্রন সংখ্যা 8 পেয়ে গেলাম। এখন চিন্তা করো তো, এর জন্য কয়টি কক্ষপথ হলেই আমার চলছে? এই বিন্যাসটা আঁকার জন্য আমার কক্ষপথ কয়টার প্রয়োজন? আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘূর্ণায়মান থাকে, মাঝখানে জায়গাটা ফাঁকা ফাঁকা। এবার চিন্তা করো, একটা জায়গাকে কেন্দ্র করে যখন তার চারদিকে ইলেকট্রনগুলো ঘুরবে, সেই ইলেকট্রন ঘুরবে, সেখানে প্রথম একটা শেল বলা হচ্ছে বা কক্ষপথ বলা হচ্ছে ঘোরার জন্য। তোমরা সৌরজগতের কথা চিন্তা করো, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এক একটা কক্ষপথে ঘুরছে একটা একটা করে। কিন্তু আমাদের এখানে একটা কক্ষপথে ঘুরছে কয়টা? দুটো। দ্বিতীয় কক্ষপথে কয়টা ঘুরছে? সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমরা কত বলেছিলাম? সর্বোচ্চ ধারণ ক্ষমতা আমরা বলেছিলাম 8টি। তৃতীয় কক্ষপথে কয়টা ঘুরবে? আমরা বলেছিলাম 18টি। এইভাবে প্রথম শেলে যদি বা প্রথম কক্ষপথে দুটো ঘুরবে, পরের কক্ষপথে 8টি ঘোরার ক্ষমতা থাকে, তারপরের কক্ষপথে আমরা দেখব 18টি। তাহলে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনে যদি এভাবে বিন্যস্ত থাকতে পারে, কিন্তু আমার এখানে আছে অক্সিজেন, এর পারমাণবিক সংখ্যা 8। সুতরাং আমরা কি জানি? প্রোটন সংখ্যা 8। তো প্রোটন সংখ্যা যদি 8 হয়, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা পেয়ে গেছি এখানে 8। এই 8টা ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বিন্যস্ত করব? দেখো, প্রথম কক্ষপথে আমরা যদি চিন্তা করি, এটাকে নিউক্লিয়াস চিন্তা করছি, এর বাহিরে দিচ্ছি আমরা দুটো। আমার 8টা ইলেকট্রন থেকে দুটো চলে গেল, রইল কত? 6। আমার দ্বিতীয় কক্ষপথের প্রয়োজন হবে না? হ্যাঁ, আমার এখন একটি দ্বিতীয় কক্ষপথের প্রয়োজন হচ্ছে, কারণ এই কক্ষে আর ধারণ ক্ষমতা নেই। তো দ্বিতীয় কক্ষপথ সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি থাকতে পারে। তো এখানে 8টি ইলেকট্রন যদি থাকতে পারে, আমার আছে কয়টি? আমার অবশিষ্ট হচ্ছে এখানে 6টি। তো আমি এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টি ইলেকট্রনকে এখানে বসিয়ে দিলাম। তাহলে 6 আর 2 কত হলো বন্ধুরা? 8। তাহলে ইলেকট্রন সংখ্যা আমি 8টি বিন্যস্ত করে ফেললাম ইজিলি। আমরা আজকে এই আলোচনা থেকে কি কি শিখতে পারলাম? একটি পরমাণুর কক্ষপথ কিভাবে থাকে দেখলাম, প্রত্যেকটা কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকে দেখলাম, সর্বোচ্চ কয়টি থাকতে পারে, আর এর জন্য একটা সাধারণ সূত্র মনে আছে তো, 2n²। এখানে n হচ্ছে কি? n হচ্ছে আমাদের কক্ষপথের নাম্বার, যে কোন কক্ষপথে কয়টা বসাবো ইলেকট্রন। কেমন লাগলো? আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকলো না। তোমরা এবার বাড়ির কাজের জন্য একটু প্রস্তুত হও। বাড়ির কাজটা খাতা কলম নিয়ে বসেছো নিশ্চয়ই, একটু লিখে নাও। তো আজকের বাড়ির কাজটি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, এই দুটোর ইলেকট্রন বিন্যাস তোমরা খাতায় এঁকে তোমার শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে পরে যখন স্কুল খুলবে। তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারছো কি না সেটা যাচাই করো। তোমার বইয়ের আছে এই ইলেকট্রন বিন্যাসের সংখ্যাও জানা আছে, তুমি সেটা দেখে ইলেকট্রন বিন্যাস করতে পারছো। আজকের এই ভিডিওটি তোমরা কিশোর বাতায়ন ভিজিট করলে দেখতে পাবে। এই পাঠে যদি কোথাও তোমাদের কিছু গ্যাপ থাকে, বোঝার কিছু যদি থাকে, সেটা তোমরা কিশোর বাতায়নে লিখবে, আমরা সেটা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।
আর এই সংক্রান্ত কিছু কুইজ তোমরা সেখানে পাবে। তোমরা সেই কুইজগুলি খেলতে পারবে। খেলতে খেলতে তোমাদের লার্নিংটা আরও ভালো হবে আশা করছি। বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।